আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে পরিসংখ্যান আপনার কোনো কাজে লাগবে না যদি আপনি পারফরমেন্স না করেন। আপনি ফ্যাসিস্ট সরকারের তিনজন আছেন, যেটি বললেন যে যিনি পদত্যাগ করছেন তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকারের কেউ না, তিনি কিন্তু বরঞ্চ এই বিএনপি সরকারেরই। তিনি যে টাইপের ক্রিকেট ব্রেইন, তার যেভাবে চিন্তাভাবনা এবং যেভাবে কাজ করতে পছন্দ করেন, এই সবগুলো যদি একসাথে একজোট হয়ে তিনি করতে পারেন, তাহলে ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল কিছু মানে বার্তা বা মঙ্গল সময় তিনি বয়ে নিয়ে আসতে পারেন। কাসা ভাই, এই যে 15 বছর পর আমরা অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজ খেলছি আগামীকাল ইনশাল্লাহ, এই 15 বছর কেন আমাদের অপেক্ষা করতে হলো? এই ফরম্যাটে তো আমাদের দলটা খুব একটা খারাপ না। অস্ট্রেলিয়ার সাথে আমাদের, যেহেতু অস্ট্রেলিয়ার সাথে র্যাঙ্কিংয়ে এরকম ইটা ছিল, আর আপনি জানেন যে আপনি এফটিপি, যেটা আপনার ফিউচার ট্যুর প্রোগ্রাম যেটা হয়, সেটা যদি আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি এই টুর্নামেন্ট, এই আপনার দ্বিপাক্ষিক সিরিজগুলো হয়ে থাকে। অস্ট্রেলিয়ার সাথে সেরকমভাবে চুক্তি আমাদের ছিল না, এবং আপনার ছিল না বলেই আপনি অস্ট্রেলিয়া এত লম্বা সময়ের পরে খেলতে এসেছে। লাস্ট খেলতে এসেছিল খুব সম্ভবত তারা 2011-তে। আমি সেই সিরিজটা কাভার করেছিলাম, সেই সিরিজটা কাভার করার সৌভাগ্য আমার হয়েছিল, এবং শেন ওয়াটসন পিটিয়ে মানে ছাতু বানিয়ে দিয়েছিল বাংলাদেশের সব বোলারদেরকে। সেখানে তিন ম্যাচের সিরিজ ছিল, সেটা শেন ওয়াটসন একাই একেবারে 3 ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। খুব সম্ভবত একটা ম্যাচে 170 অড একটা রানও তিনি করেছিলেন, ওপেন করতেন তখন তিনি। আর ফিরিজ, সে প্রসঙ্গে আপনি যেটি বলছিলেন যে কেন এত লম্বা সময়ের জন্য, এটি আপনি দুই দেশের মধ্যে, যেটি বললাম যে ফিউচার ট্যুর প্রোগ্রাম যেটা হয়, সেটা দুই দেশের মধ্যে যখন এই আলাপ আলোচনা, দু বোর্ডের মধ্যে এই আলাপ আলোচনাগুলি যে আপনার ফলপ্রসূ হয়, তারাও যদি খেলতে আগ্রহী হয়ে থাকে এবং তাদেরকে আমন্ত্রণ জানানোটা যদি আমরা পারি, তাহলে এটা নেগোসিয়েশনের একটা বিষয়। তো সেই নেগোসিয়েশনটা আগের বোর্ডগুলো সেরকমভাবে করতে পারেনি বলেই অস্ট্রেলিয়া লম্বা সময়ের পরে এখন খেলতে আসছে। তবে আশা করব যে দিস ইজ দ্য বিগিনিং, এটা শেষ যেন না হয়, এবং প্রতি 2 বছর পরপর বা 1 বছর পরপর, অথবা আপনি আরেকটু কম গ্যাপের দিয়ে যদি অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশে আপনার ওয়ানডে বা টি20 খেলতে আসে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক উপকার হবে। জি, ক্রিকেট অস্ট্রেলিয়ায় আমরা শুনেছি এক ধরনের একটা কোন্দলের খবর ক্রিকেট দুনিয়ায় চাউর হয়েছে। তো ওয়ানডে দলে থাকার পরেও কিন্তু ট্রাভিস হেড খেলতে আসছেন না, এবং মিচেল মার্শ তিনিও আসলে ইনজুরিতে আছেন। তো এই কারণে কি বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু এগিয়ে থাকবে কি মনে হচ্ছে? না, দেখুন, আপনি কেন তারা খেলতে আসেননি সে ব্যাখ্যাটুকু কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছে, এবং তারাও খুব সুন্দর করে দিয়েছেন। আপনার ট্রাভিস হেড, আপনি লম্বা সময়ের জন্য আইপিএলে ব্যস্ত ছিলেন, এবং তার ইনজুরিতেও কিছুটা ছিল, মিচেল মার্শও তো ইনজুরিতে ছিল, এবং এই কারণে আপনি পাকিস্তানেও তারা খেলতে যেতে চাননি। আর অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের বা ইংল্যান্ডের ক্রিকেটাররা যেটি হয়ে থাকে, যে তারা আপনার টু মাচ ক্রিকেটটাকে একটু এড়ায় চলেন। আপনি দেখবেন যে তারা বিশ্রাম নেন, তারা পরিবারকে সময় দেন, শরীরটা ঠিকঠাক যাতে থাকে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের, বলতে খারাপ শোনায়, কিন্তু তারপরেও এই ধরনের কম ইম্পর্টেন্ট ট্যুরটাকে তারা হয়তো সেরকমভাবে ইম্পর্টেন্সই দেন না, এটা একটা বিষয় হয়ে থাকে। এবং এই সময় আপনার যখন তারকা ক্রিকেটাররা, তারা যদি একটু আপনার অ্যালুফ চান, তারা যদি একটু ছুটি চান, তারা যদি একটু বিশ্রাম চান, সেই বিশ্রামটুকু বোর্ড কিন্তু খুব ভালোভাবে অ্যালাউ করে থাকে। আমি মনে করি যে এটাতে তারা কম শক্তির দল নিয়ে এসেছে, এটাতে বাংলাদেশের কোনো কিছু নেই। তারা তো আর, বাংলাদেশ তো আর বলে নেই যে তোমাদের এই প্লেয়ারদেরকে ছাড়া তোমরা আসো। তারা এখন যে দল নিয়ে এসেছে সেই দলকেই বাংলাদেশকে আমি মনে করি যে চ্যালেঞ্জ জানাতে হবে। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশের ব্যাটিংটা এগিয়ে থাকবে কি না, কিছুটা তো এগিয়ে থাকবে অবশ্যই। কারণটা হলো যে আমরা এখানে দুটো জিনিসে একটু প্রায়োরিটি পাবো। সেটা হলো যে আপনি কন্ডিশন ভালো মতো চেনা রয়েছে আমাদের, আরেকটা জিনিস ভালো মতো চেনা রয়েছে, সেটি হলো যে গত 3টি যে ওয়ানডে সিরিজ হয়েছে, সেই 3টি ওয়ানডে সিরিজে বাংলাদেশ খুব ভালোভাবে পারফর্ম করতে পেরেছে, এবং বাংলাদেশ ভালোভাবে জিতেছে। তো সেই আত্মবিশ্বাসটুকু একটু কাজে অবশ্যই দিবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও ডায়না, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে পরিসংখ্যান আপনার কোনো কাজে লাগবে না যদি আপনি পারফরমেন্স না করেন। দুটোই প দিয়ে শুরু, কিন্তু আপনি যদি পারফরমেন্স ঠিকমতো না করতে পারেন, তাহলে পেছনের পরিসংখ্যান নিয়ে শুধুমাত্র আপনি সেটা সংখ্যার হিসাবটুকু থাকবে। সো মাঠে বাংলাদেশ দলকে ভালো পারফরমেন্স করতে হবে, এবং আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার এই দলে যেসব ক্রিকেটাররা সুযোগটা পেয়েছেন, তারা ভালো করার জন্য মুখিয়ে থাকবেন, কারণ তারা জানেন যে এখানে যদি ভালো করি, তাহলে তাদের জন্য কিন্তু লম্বা ক্যারিয়ারটুকু রয়েছে। বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা বেশ ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড বেশ ভালো করেছে আসলে আমাদের পেস বোলাররা, এবং আমরা জানি যে হ্যাজেলউড এবং প্যাট কামিন্স তারাও আসলে দলে নেই। তো এই অবস্থায় আসলে নেথান হাসেন, তিনিও 20টা ওয়ানডে খেলেছেন। তো বাংলাদেশের পেস বোলিং ইউনিটটাও কি এগিয়ে থাকবে? পেস বোলাররাও কি আসলে এগিয়ে থাকবে? এগিয়ে তো অবশ্যই থাকবে। আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন, তাহলে কিছুটা এগিয়ে অবশ্যই থাকবে, এবং সাম্প্রতিক পারফরমেন্স যেটা, সেটা বাংলাদেশের পেস বোলাররা অন্তত অস্ট্রেলিয়ার এই দলগুলির সাথে ভালো। এবং আপনি যে দুটো নাম বললেন, হ্যাজেলউড এবং প্যাট কামিন্স, তারা যদি আসতেন তাহলে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যেত, কোনো সন্দেহ নেই। কারণ তারা দুজনই কিন্তু দুর্দান্ত বোলার, এবং তারা এই টাইপের ক্রিকেটে বা আপনার এই ফরম্যাটের জন্য এক্সেলেন্ট পারফরমেন্স করে থাকেন। হ্যাজেলউড তো সব ফরম্যাটে করে থাকেন, খুব সম্ভবত টি20-তে তিনি এখন খেলেন না, কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে তিনি তাদের নাম্বার 1 বোলার।
কোনো সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার এই দলটিতে তাদের অনুপস্থিতি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ওই যে বললাম যে অস্ট্রেলিয়ার দলটা অস্ট্রেলিয়া, এখানে যারাই সুযোগ পায় তারা তাদের সুযোগটাকে ভালোভাবে কাজে লাগানো যেন যায় এবং ভালোভাবে পারফর্ম করে টিকে থাকা যায়, সেই চেষ্টাটুকু তারা কিন্তু করে থাকে। সো আপনি দেখবেন যে এখানে যে দলটা খেলতে এসেছে এই দলের হয়তো 5-6 জনকে আমরা ভালোভাবে চিনি, বাদবাকি 15 জনের মধ্যে 8-9 জনকে তেমনভাবে পরিচিত নন। কিন্তু আপনি দেখবেন যে এই যে পরিচিত নন, এই গণ্ডি থেকে বেরিয়ে আসার একটা সুযোগ তাদের সামনে রয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যাদের নাম নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনায় আনছি না, তারাই দেখবেন যে এই 3 ম্যাচের সিরিজে হয়তো তারকা হয়ে উঠতে পারেন। সো সেদিক থেকেও কিন্তু বাংলাদেশ দলকে একটা ভালোভাবে পরিকল্পনা নিয়েই সেরকমভাবে এগোতে হবে। নট নেসেসারি যে আপনি তারা একটু খর্বশক্তির দল নিয়ে এসেছে দেখেই আমরা 3 ম্যাচই একেবারে 3-0 জিতে যাব, এত চিন্তা করার কোনো কিছু নেই। তবে অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। আর অস্ট্রেলিয়ার সাথে যদি আপনি পরিসংখ্যান, আমি দেখছিলাম আপনার রিপোর্টটা, অস্ট্রেলিয়ার সাথে পরিসংখ্যানে 22টা ম্যাচ বাংলাদেশ খেলেছে। দেশের মাটিতেও বাংলাদেশের আগে খেলেছিল, ফতুল্লায় খেলেছিল এবং খুব সম্ভবত চট্টগ্রামে খেলেছিল 2006। সেই সিরিজটাও আমি কভার করেছিলাম, কিন্তু তখনও বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। ওয়ানডেতে বাংলাদেশ একটাই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার সাথে, এবং সেটা কার্ডিফ। এই কারণে সবসময় বলা হয়ে থাকে যে অস্ট্রেলিয়ার সাথে যখনই আমরা ওয়ানডে খেলতে নামি তখন বলা হয়ে থাকে যে সেই কার্ডিফ ফিরিয়ে আনতে পারবো কিনা আমরা। দেখা যাক মিরপুরে সেই কার্ডিফের স্মৃতি ফিরিয়ে আনতে পারি কিনা আমরা। মিরপুরে কার্ডিফ ফিরে আসে কিনা। আপনি যেমনটা বলছিলেন যে দলটা আসলেই অস্ট্রেলিয়া, তো এই কারণে আমাদের পেসাররা নিঃসন্দেহে ভালো করছেন। কিন্তু কি মনে হচ্ছে খেলাটা আসলে কেমন, কোন উইকেটে হওয়া উচিত? ট্রু উইকেটে খেলাটা কি একটু রিস্কি হতে পারে? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না যে এটাতে রিস্কি কোনো কিছু রয়েছে। কারণটা হলো যে আপনি যে উইকেটে খেলে গত 3টা সিরিজ জিতেছেন, আমি মনে করি যে সেই ধরনের উইকেটে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানো উচিত বাংলাদেশের এই দলের। বিকজ আপনি যেভাবে বললেন যে, বা আমরা যেভাবে জানি যে আপনি অস্ট্রেলিয়ার এই দলের বোলিং শক্তি তেমন আপনি স্ট্রং না, ওয়ারাজ বাংলাদেশের বোলিং শক্তি কিন্তু খুবই স্ট্রং, এবং বাংলাদেশ জানে যে এই উইকেটে বোলাররা কীভাবে বল করতে হবে সেটা বাংলাদেশের বোলাররা জেনে গিয়েছে। এবং আমরা দেখেছি যে বোলাররা আমাদেরকে ম্যাচ জেতাচ্ছেন, ওয়ানডে ম্যাচ জেতাচ্ছেন, টি20 জেতাচ্ছেন, টেস্ট ম্যাচও বোলাররাই জেতাচ্ছেন। সো এই পেস বোলারদের উপর আপনাকে অবশ্যই আমি মনে করি যে আত্মবিশ্বাসটুকু রাখতে হবে এবং ভরসা রাখতে হবে যে ইয়েস দে ক্যান উইন ম্যাচ ফর আস। অতএব আমি মনে করি যে এর আগে বাংলাদেশ যে উইকেট নিয়ে যেরকমভাবে একটা নেগেটিভ চিন্তাভাবনা করতো, এবং আপনার নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আপনার স্লো এবং লো বাউন্সার উইকেট বানাতো, স্পিন ওরিয়েন্টেড উইকেট বানাতো, সেরকম উইকেটে আর যাওয়া কোনো মতেই উচিত হবে না। বাংলাদেশ যে ফর্মুলায় এর আগের 3টা ম্যাচ জিতেছে, আমি মনে করি যে সেই ফর্মুলায় তাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে। এই একটা স্পোর্টিং উইকেট বানাতে হবে যেখানে নিজের বোলারদের উপর আস্থাটুকু রাখতে হবে, এবং সেই সঙ্গে বিশ্বাসটুকু রাখতে হবে যে অস্ট্রেলিয়ার যে পেস বোলার যারা রয়েছে তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি অন্তত বাংলাদেশের 1 থেকে 6 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যারা রয়েছেন তারা সেটা রাখেন। আমরা জানি যে 4 বছর পরে মোসাদ্দেক সৈকত দলে ফিরছেন। তো আজকে আমরা প্রেস কনফারেন্সে যখন মিরাজ কথা বলছিলেন, ক্যাপ্টেনের কথা শুনে মনে হয়েছে আমরা আগামীকালের ম্যাচেই হয়তো মোসাদ্দেককে দেখতে পাবো একাদশে। তো মিরাজ আর মোসাদ্দেকের রোল নিয়ে কোনো কনফ্লিক্ট হতে পারে কিনা? না, আমার মনে হয় না যে কনফ্লিক্ট হতে পারে। আর একাদশটা কী হবে সেটা তো আপনি সকালে হয়তো টসের পরে জানা যাবে, আর তার আগে দেখা যাবে যে হয়তো উইকেট কেমন, সেটা সেই উইকেটে আপনি দুজন অলরাউন্ড স্পিনার নিয়ে খেলবেন কিনা। দুজনের ভূমিকা একই রকম, আপনি দুজনেই কিন্তু আপনার স্পিন জানেন, স্পিন অলরাউন্ডার বলা হয় থাকে তাদেরকে। বাট আপনি যদি ব্যাটিংটা যদি চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের চেয়ে ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে রয়েছেন মোসাদ্দেক, কোনো সন্দেহ নেই, এবং ব্যাটিংটা তিনি অন্তত মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো জানেন। আজকের প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজকে এই প্রশ্নের উত্তরটা দিতে হয়েছে যে তার বোলিংটা ঠিক হচ্ছে, কিন্তু তার যে পজিশনে তিনি ব্যাটিং করে থাকেন সেই পজিশনে ব্যাটিং থেকে দলকে যেরকম কন্ট্রিবিউশন করার কথা সেই কন্ট্রিবিউশনটা তিনি রাখতে পারছেন না। তো খুব সম্ভবত এই কারণে এই জায়গাটুকু একটা শক্তি বাড়ানোর জন্যই আপনার মোসাদ্দেককে খেলানো হচ্ছে। আর মোসাদ্দেক খেলছেন মেইনলি আপনার আফিফ হোসেন ধ্রুব জায়গায় নেই, আফিফ হোসেন ধ্রুবর জায়গায় তিনি খেলছেন। সুযোগ সবার সামনেই থাকবে, যে ভালো পারফর্ম করতে পারবে তার সামনেই সামনের সুযোগটা আরও অবারিত থাকবে। আপনার কি মনে হয় আগামীকাল আমরা কাকে দেখতে পাবো? আমরা কি সাইফ হাসানকে দেখতে পাবো নাকি সৌম্যকে দেখতে পাবো? মোস্ট প্রবলি আমার মনে হয় যে প্রথম ম্যাচে বাংলাদেশ এর আগের যে ফর্মুলা নিয়ে খেলেছিল সেই ফর্মুলাগুলোতেই তারা স্ট্রিক্ট থাকবে। খুব সম্ভবত এখানে সাইফ হাসানই খেলছেন, যেহেতু এর আগের ফর্মুলাতে বাংলাদেশ সেই ফর্মুলা নিয়ে খেলেছিল এবং সেভাবেই তারা উইনও করেছিল। মোস্ট প্রবলি তাহলে খুব সম্ভবত প্রথম ম্যাচে যদি কোনো কারণে সাইফ হাসান ভালো করতে না পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো বাংলাদেশ তাদের স্ট্র্যাটেজিতে একটা চেঞ্জ আনতে পারে। আর যেহেতু আপনার মোসাদ্দেক রয়েছেন একজন বোলার, বাড়তি বোলার, বোলিংয়ের একটা সুবিধাটা রয়েছে, যদি মোসাদ্দেক খেলে থাকেন তাহলে আমার মনে হয় না যে এখানে আপনার সৌম্য সরকারের আপনার পেস বোলিংটা কোনো একটা বাড়তি কোনো কাজে লাগার জন্য চিন্তাভাবনা করতে পারে ক্রিকেট দল। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনার সৌম্যর জায়গায় সাইফ হাসানকে আমরা হয়তো দেখতে পাবো।
ওভারঅল একাদশটা কেমন হতে পারে বা কেমন হলে আসলে অস্ট্রেলিয়ার এগেইনস্টে আমরা একটা ম্যাচ নিজেদের করতে পারি? না দেখুন, একাদশ নিয়ে আপনি আগের রাত্রে প্রিডিকশন করে কোনো লাভ নেই। কারণটা হলো যে কালকে সকালে যদি আবার একটু বৃষ্টি শুরু হয়ে যায়, তখন দেখবেন যে আপনি আগের রাতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনি সেই সিদ্ধান্তকে কিছুটা আপনাকে সরে আসতে হবে। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের যে একাদশ আগের 3টি ম্যাচ যে ফর্মুলায় বাংলাদেশ জিতেছে, যে একাদশ নিয়ে খেলেছিল, সে একাদশে স্টিক থাকতে চাইবে। এখানে আপনি বড় কোনো ধরনের যে চেঞ্জ আসবে এমন হবে না যে আপনি 4জন পেস বোলার নিয়ে বাংলাদেশ খেলবে, অথবা দেখা গেল যে আপনার স্কোয়াডে 4জন স্পিনার চলে আসছেন, তাও কিন্তু না। যে চিন্তা নিয়ে বা যে কৌশলে বাংলাদেশের আগের ম্যাচগুলো জিতেছিল, সেই কৌশল রাখার জন্যই বাংলাদেশ সেখানে করবে। তবে যেই স্কোয়াডই হোক না কেন বা যিনি সুযোগটা পান না কেন, তিনি যদি সুযোগ পান ম্যাচে ভালো করার জন্য এবং যদি উইকেটে টিকে যান, তাহলে তাকে ম্যাচটা শেষ করে দিয়ে আসতে হবে। আর যেটি আমি বললাম যে এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে আমরা বোলারদের উপর হয়তো একটু অতিরিক্ত মাত্রায় একটু ভরসা করে ফেলেছিলাম, আত্মবিশ্বাসী হয়ে ফেলেছিলাম, অথবা তাদের উপর অতিমাত্রায় দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু ম্যাচটা কিন্তু শুধুমাত্র বোলারদের না, এখানে কিন্তু ব্যাটারদের কাজটুকু রয়েছে। বিশেষ করে 1 থেকে 6 নম্বর পর্যন্ত ব্যাটার যারা রয়েছেন, তাদেরকে তাদের দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে হবে। এর আগের সিরিজগুলোতে আমরা ভালো পারফরমেন্স করেছি, জিতেছি, কিন্তু এক জায়গায় আমাদের ঘাটতিটা রয়ে গিয়েছিল ওপেনিংয়ের দুর্বলতাটা রয়ে গেছিলো। বড় ওপেনিং আমরা পার্টনারশিপ করতে পারিনি। এখন সুযোগটা রয়েছে এটা করার জন্য, বাট এটা কোনো কারণে যদি ওপেনাররা ব্যর্থ হন, তাহলে হয়তো পরবর্তী যে 2টো ম্যাচ রয়েছে সেখানে হয়তো সৌম্য সরকারকে চিন্তাভাবনা করা যেতে পারে। আমাদের আগামীকালের ম্যাচটাও ডে লাইটে, সকাল 11টায় ম্যাচ, এবং প্রচণ্ড গরম লাস্ট কয়েকদিন ধরেই। এই গরমে আসলে ম্যাচটা কেমন হতে পারে অস্ট্রেলিয়ার জন্য? কারণ এই ওয়েদারে তাদের জন্য কেমন হবে আসলে? অস্ট্রেলিয়া তো চাইলে আরও কুলিং পিরিয়ড কয়েকটা নিতে পারে বা চাওয়ার জন্য দাবি জানাতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াকে আমি মনে করি যে এই কন্ডিশন, যেটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু এই কন্ডিশনের জন্য কিছুটা এগিয়ে থাকবে এই সিরিজে। কারণ এই ধরনের কন্ডিশনে কীভাবে অ্যাডাপ্টেড হতে হয়, কীভাবে নিজেদেরকে ফিট রাখতে হয়, সেটা বাংলাদেশের প্লেয়াররা খুব ভালো মতো জানেন। বাট দেখা যাক, অস্ট্রেলিয়া কিন্তু একটা সুবিধাটা হলো যে অস্ট্রেলিয়া এই কন্ডিশনের সঙ্গে কিন্তু অ্যাডাপ্টেড হওয়ার জন্য পাকিস্তান থেকে খেলে এসেছে। সো তাদের জন্য খুব একটা যে এটা আপনার এলিয়েন কোনো জায়গা হবে বা ভেন্যু হবে বা কন্ডিশন হবে, সেটাও ভাবার কোনো কারণ নেই। মূল জিনিসটা হলো যে মাঠের পারফরমেন্সটা, 22 গজের পারফরমেন্সটা ভালো করে দেখাতে হবে। সেটা যদি করতে পারে, তাহলে যে দলই করুক না কেন সেই দল এগিয়ে থাকবে। আর 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আপনি সিরিজ জেতার জন্য। প্রথম ম্যাচে যদি আপনি জিতে যান, তাহলে এই সিরিজ হারার জন্য আপনাকে শেষ ম্যাচ পর্যন্ত প্রতিপক্ষকে অপেক্ষা করতে হবে। সো ফার্স্ট ম্যাচে যে দলই জিতবে, সেই দল ধরেন আপনি এই সিরিজ জেতার জন্য অন্তত 60 to 65% এগিয়ে থাকবে, এবং সেটা আমি মনে করি যে সেই সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত। এবং স্যার, কি মনে হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যে, 11 তারিখ থেকে, খুবই অল্প সময় বাকি। এই ফিফা বিশ্বকাপের ডামাডোলের মধ্যে আসলে এই অস্ট্রেলিয়া সিরিজটা মানুষের আগ্রহের কেন্দ্রে কতটুকু থাকতে পারে? মানে আমাদের ক্রিকেট রিপোর্টাররা যেটা বলে থাকে, দিন শেষে মানুষ আসলে ক্রিকেটটাই দেখে, তো কতটুকু আসলে পারবে? না, খেলা তো সব খেলাই দেখতে হয়। ক্রিকেট খেলাও, ক্রিকেট সাংবাদিক হিসেবে আপনি সব খেলার দিকেই আপনাকে নজরটুকু রাখতে হবে। হ্যাঁ, কিছুটা হয়তো আগ্রহ একটু কমে যাবে এই খেলার প্রতি, কোনো সন্দেহ নেই, এবং সেই আগ্রহটা কেমন কমছে সেটা আমরা দেখতে পাবো যে মাঠে গ্যালারিতে দর্শকরা কেমন আসছেন, বা গ্যালারিতে এই ম্যাচের জন্য কেমন দর্শক হচ্ছে। অথবা আপনি দেখবেন যে সাংবাদিক হিসাবে সবাই কিন্তু একটা জিনিস, এই যখনই সিরিজগুলো শুরু হয়, তখন সবাই যে বলতে শুরু করে যে না, আমাকে কিন্তু টিকিট লাগবে। যেন এমন মনে হয় যেন বোধহয় টিকিটের ভান্ডার নিয়ে সাংবাদিকরা বসে রয়েছে। সো আপনি যখনই দেখবেন যে সেই আবদারটুকু কম আসছে, তখন বুঝবেন যে না, এই সিরিজ দেখার জন্য তেমন আগ্রহ খুব সম্ভবত মানুষের নেই। তারপরেও আমরা ক্রীড়া সাংবাদিকরা দুদিকেই নজর রাখবো, কারণ অস্ট্রেলিয়ার মতো দল এত বছর পরে, 2011 পরে, তারা 15 বছর পরে এখানে খেলতে আসছে এবং 3টা ওয়ানডে সিরিজ খেলবে। নিশ্চিতভাবে কিন্তু এই সিরিজটাও বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য খুব একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। এবং স্যার, আমরা যদি এবার একটু বিসিবি নির্বাচনে ফিরি, গতকালই নির্বাচন হয়েছে এবং আজ আমরা খবর পেয়েছি যে রাজশাহী বিভাগের যিনি পরিচালক শাকরুল আলম, তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা জানি যে শুনতে পেয়েছি এই বোর্ডে আসলে ফ্যাসিস্ট সরকারের 3 জন আছেন। তো শুরুতেই কি আসলে তামিমের বোর্ড অথবা তামিম ইকবাল একটা ধাক্কা খেলেন? না, একটা ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি ফ্যাসিস্ট সরকারের 3 জন আছেন যেটি বললেন, যে যিনি পদত্যাগ করেছেন তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকারের কেউ না, তিনি কিন্তু বরঞ্চ এই বিএনপি সরকারেরই আপনার যিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, তার ছেলে, এবং তিনি কিন্তু এর আগে ঘোষণাটা দিয়েছিলেন। আমি যদি ভুল না করে থাকি, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার আগেই নির্বাচিত হয়ে গিয়েছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি যেহেতু 7 তারিখে আপনার 7 জুনে এই পুরো আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দেওয়ার কথা নির্বাচন কমিশনারদের, তারা না দেওয়া পর্যন্ত তো আপনি বলতে পারেন না যে ইনি নির্বাচিত হয়ে গিয়েছেন। তিনি এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন নির্বাচিত হয়ে গিয়েছিলেন, তার কোনো প্রতিযোগী ছিল না, ক্যান্ডিডেট ছিল না, তখন তিনি বলেছিলেন যে তিনি এখান থেকে সরে দাঁড়াবেন, এবং সেটাই তিনি করেছেন জাস্ট নির্বাচিত হওয়ার একদিন পরে।
তিনি আমি তো মনে করি যে তাকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে তিনি অটুট রয়েছেন। আর আপনি যে জিনিসটা বললেন যে ফ্যাসিস্ট সরকারের আরও কয়েকজন রয়েছে কিনা, দেখুন আপনি এটাতে আমরাও একটু অবাক হয়েছি, কোনো সন্দেহ নেই। এখন বিষয়টা হলো যে এই পুরো নির্বাচনটা হয়েছে তামিম ইকবাল তার অ্যাসোসিয়েট চুজ করেছেন। তামিম ইকবাল যে নির্বাচনটা করেছেন, তিনি নির্বাচন করেছেন, তিনি বলেছিলেন যে আমি সভাপতি হব, প্রেসিডেন্ট হব, এটা তিনি অনেক আগে থেকেই বলেছিলেন। এবং তিনি সে সভাপতি হতে গিয়ে তার প্লেয়ার কারা থাকবেন বা তার সঙ্গে কারা আপনি বোর্ডের পরিচালক হিসেবে থাকবেন, এই জিনিসটা তিনি নিজে সেট করেছেন। সো আমি এই ক্ষেত্রে মনে করি যে পুরো বিসিবিতে যে অ্যাসোসিয়েট তামিম চুজ ইজ অ্যাসোসিয়েট, সেখানে অনেক সময় এই অ্যাসোসিয়েট চুজ করতে গিয়ে তাকে হয়তো রিয়েল ক্রিকেট ব্রেইন যারা ছিলেন, যেসব সংগঠক ছিলেন, তাদেরকে তিনি হয়তো তার দলে রাখতে পারেননি বা তাদের প্রতি তিনি সুবিচারটুকু করতে পারেননি। এখন দেখার বিষয়টা হলো যে এইভাবে এই বোর্ড নিয়ে তিনি কতদূর যেতে পারেন বা এই চ্যালেঞ্জে তিনি কতদূর এগিয়ে যেতে পারেন, ইটস আপ টু হিম। অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট আপনি তামিমকে নিয়ে আসলে কতটুকু আশাবাদী তার গত 3 মাসের আসলে পারফরমেন্স দিয়ে? যদি আমি আশাবাদী, কারণটা হলো যে তামিম ধরেন আপনি গত 3 মাসে যে ধরনের মানে ইউনিক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং এখন তিনি লেজিটিমেসিটা পেয়ে গিয়েছেন। তখন তো তিনি অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন, এখন তিনি একেবারে বৈধ একটা বোর্ডের নির্বাচিত প্রেসিডেন্ট। অতএব তিনি এখন সিদ্ধান্ত নেওয়া তার জন্য আর একটু ইজি হবে। এখন সিদ্ধান্ত তিনি নিতে পারবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে তিনি যে টাইপের ক্রিকেট ব্রেইন, তার যেভাবে চিন্তাভাবনা এবং যেভাবে কাজ করতে পছন্দ করেন, এই সবগুলো যদি একসাথে একজোট হয়ে তিনি করতে পারেন, তাহলে ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল কিছু মানে বার্তা বা মঙ্গল সময় তিনি বয়ে নিয়ে আসতে পারেন। আমাদের সব সময় কিন্তু একটা জিনিস চিন্তা করতে হয় যে ক্রিকেটারদের নিয়ে আমরা চিন্তা করছি কিনা। সো আমার মনে হয় যে তামিমের নেতৃত্বে এই ক্রিকেট বোর্ড সেই চিন্তাটুকু করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য।